Assalamu alaikum. Good morning, everyone. Welcome to the fourth National Young and Entrepreneur Summit. Uh, I'm your host for today. I'm Sanjana. Our topic for today's panel discussion is creating an enabling legislative policy and regulatory environment for future entrepreneurs in Bangladesh. We have our distinguished panelists with us. I would like to introduce them with you. আমাদের সাথে আছেন মিস্টার প্রণশ রঞ্জন সূত্রধর, Additional Secretary, Chief Controller, Import and Export, Ministry of Commerce. We have with us Rizwanul Haq Zami, Head of Team Shop HUI, Mr. Bijon Islam, CEO, Founder of Light Castle Partners. Welcome everyone at today's session. আমরা জানি যে entrepreneurship ক্রিয়েশনের একটা মূল পিলার হচ্ছে to have a proper fundamental legislative policy. তো আমাদের ডিসকাশনটা আসলে directed towards that. So we will start off with Mr. Pronosh Ranjan Sutrodhar. আমরা জানি যে Bangladesh government has already taken a lot of good initiatives to promote the entrepreneurs and which actually focuses in the areas where they normally face challenges. আপনি যদি আমাদেরকে বাংলাদেশে entrepreneurদের জন্য যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো ইন ব্রিফ একটু ডেসক্রাইব করেন এবং কি কি ফ্যাসিলিটিস আছে টু ক্রিয়েট ফিউচার entrepreneurs আমি তো জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ সঞ্জনা। I'm very happy to participate in this program. It's no doubt a good initiative from BIDA, especially the project PSDP. So thanks to the authority for giving me a chance to participate. So আমি বাংলায় বলছি। আমি পার্টিসিপেন্ট আপনাদের অংশগ্রহণকারী দেখছি যে বিজন ইসলাম উনি আছেন হিসাবে এটুআই থেকে আছেন। আর কি অংশগ্রহণকারী কি আর আসবেন? প্রোগ্রামটা আছে কিভাবে, ওইভাবে পার্টিসিপেশন কি আরো আছে কিনা? তো প্যানেলিস্ট হিসেবে আপনারা তিনজনই আছেন আর পার্টিসিপেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের, কিন্তু পার্টিসিপেন্টদের আমরা দেখতে পাচ্ছি না, এটাই তো ঠিক আছে। তো পার্টিসিপেন্টদের সাথে ফেস টু ফেস কন্ট্যাক্ট হতে পারলে হয়তো আরো সুবিধা হতো। এই কারণে বলছি যে তাদের ভিউ বা তাদের এক্সপ্রেশন দেখে, ফেস দেখে অনেকটা ডিটেক্ট করা যায় যে তারা কি চাচ্ছে বা কিভাবে কোন প্রশ্নের উত্তর চাচ্ছে, বা কিছু প্রশ্ন পর্ব থাকতে পারে। তো বাই দা বাই, ওকে। তো এখানে আপনারা আর প্যানেলিস্ট আরো আপনারা যারা আছেন সবাই অভিজ্ঞ এই সেক্টরে। তো এখানে আসলে এন্টারপ্রেনার্স তৈরি এবং ইয়াং এন্টারপ্রেনার্সরা তারাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ, এবং দেশের অর্থনীতিকে গতিশীল রাখার জন্য তাদের ভূমিকার অন্ত নেই। এবং এই কথাটি আমি বিভিন্ন সময় ESDFP-র বিভিন্ন লেকচারে বলে এসেছি যে আসলে এন্টারপ্রেনার্স আমরা উদ্যোক্তা বললেও এটি যদি আমরা ব্যবসায়িক দৃষ্টিতে যদি আমরা এটার বাংলা দেখি তাহলে কিন্তু ব্যবসায়ী ঝুঁকিদার হিসেবে তাদেরকে বঙ্গানুবাদ করা যায়। অর্থাৎ তাদেরকে ব্যবসায় নেমে রিস্ক দিতে হবে, যে লস বা লাভ যে কোনোটাই হতে পারে, তাদেরকে রিস্কটা কিন্তু নিতে হচ্ছে। এবং এই জন্যই এন্টারপ্রেনার্সদেরকে প্রথমেই সেদিকে নজর রেখে এগোতে হবে, কারণ তার সাকসেস নির্ভর করছে কিন্তু তার সঠিক বিজনেস বাছাই করা বা সে কোন সেক্টরে কাজ করবে এটি সিলেকশনের উপরে কিন্তু তার অনেক কিছু নির্ভর করছে। তাছাড়া তার যে কাজে সে নামবে, যে ব্যবসা বা যে ইন্ডাস্ট্রি, যে প্রতিষ্ঠানে সে নামবে, যে কাজ করবে, সেটার উপরে তার জ্ঞান কতটুকু আছে, শিক্ষা কতটুকু আছে, বা সেটার উপরে তার গভীরতা কতটুকু আছে, এটি একটি মাপকাঠি।
এবং সেভাবে তাকে একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে, তারপর টার্গেট গ্রুপ তাকে বাছাই করতে হবে এবং তাকে নেটওয়ার্ক সেট করতে হবে যে তার প্রোডাক্ট বা তার যে আউটপুট যেটা হবে সেটাকে সে কিভাবে ছড়িয়ে দেবে, তার আইডিয়াটাকে কিভাবে সবার মধ্যে এটাকে সেল করবে এবং কিভাবে মার্কেটিং করবে, এই বিষয়গুলো কিন্তু বাছাই করার উপরেই কিন্তু সাকসেস নির্ভর করছে। তা আমাদের দেশের অর্থনীতি এখন দিন দিন এগিয়ে যাচ্ছে, উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। এই জন্য এখন যারা এন্টারপ্রেনার্স আসছে তাদের মধ্যে রিস্ক, লস খাওয়ার রিস্কটা কিন্তু কম, কারণ অসংখ্য সেক্টর উন্মুক্ত আছে তাদের জন্য। এবং এন্টারপ্রেনার্সরা ইয়াং জেনারেশন, তাদের স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটি তারুণ্য কাজ করে যে যে কাজে নামছে সেটি সাকসেস তারা নিয়ে আসবে, এটি আর একটি পজিটিভ সাইড আমাদের তরুণদের জন্য। এবং যে জিনিসটি হলো যে ইয়াং জেনারেশন বর্তমান সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রীতে আমরা যে ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছি, ভিশন 2021 বা আমাদের যে টার্গেট 2030, 2041, এই যে দিনের বিষয় পরিবেশটি পাচ্ছে, এটি কিন্তু একটি তরুণদের ইনভেস্টর হিসেবে বা এন্টারপ্রেনার্স হিসেবে তাদের এগিয়ে যাওয়ার পক্ষে এটি কিন্তু একটি বিরাট সুযোগ, যেই সুযোগটি আদি আমলে পূর্ববর্তী জেনারেশনরা কিন্তু পায়নি। এবং আমরা আরেকটি জিনিস হলো, আমরা এখন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি এবং আমরা উন্নত দেশের পথে, আমরা এখন এলডিসি থেকে আমরা উত্তরণ করে গ্রাজুয়েশন আমাদের হয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই পিরিয়ডটাতে আমরা একটি অর্থনৈতিক একটি সুন্দর পরিবেশ আমরা পাই। সে কারণে এখনকার এন্টারপ্রেনার্স যারা, তারা কিন্তু লাকি আনার্স বলবে। এবং বর্তমানে এই যে বিডা যে এই প্রকল্পটি নিয়েছে, যেখানে 24,000 এন্টারপ্রেনার্সদেরকে তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং তারা যেটি পাচ্ছে এর মাধ্যমে কিন্তু তারা খুব স্মুথলি কাজ করতে পারবে, যেই সুযোগটি আমরা অন্যান্য যারা এখন পুরনো এন্টারপ্রেনার্স আছেন বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিল্পপতি যারা আছেন, তারা কিন্তু এই সুযোগগুলি পাননি। সে কারণে আমরা তরুণদের কাছ থেকে সাফল্য বেশি পাবো। তারা শুরু সূচনা পর্বেই তারা কিন্তু যে কোনো বিজনেস বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে কিভাবে কাজ করতে হবে, পুরো সরকারি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারছে, এটি আরেকটি বিরাট অ্যাডভান্টেজ। এবং আমরা যদি খেয়াল করি যে আমি যেমন ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস কন্ট্রোল অথরিটি হিসাবে বাংলাদেশে কাজ করছি, সরকারের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের একটি প্রশ্ন চলে আসছে এবং সেই নিয়ন্ত্রণটি কিন্তু টার্মিনোলজি হিসেবে নিয়ন্ত্রণ বলা হলেও বাস্তবে কিন্তু আমার ডিপার্টমেন্ট কিন্তু ফেসিলিটেট করতে ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস। কন্ট্রোল শব্দটা রাখা হয়েছে এই কারণেই যে অবাধ বাণিজ্য, অবাধ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস আমাদের ফেসিলিটিস রয়ে গেছে, কিন্তু কিছু বিষয়ে নিয়ন্ত্রণ প্রয়োজন রয়েছে। যেমন আমাদের যদি দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিছু ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ বা রেস্ট্রিকশন, যেটা সীমাবদ্ধকরণ আমাদের প্রয়োজন রয়েছে। তাছাড়া দেশের আপনার নিরাপত্তার প্রশ্নে কিংবা আমাদের কৃষ্টি কালচারের দিকে যদি আমরা দেখি, আমরা কৃষ্টি সংস্কৃতি যেটাই বলি, তো সেই দিকে সেই ক্ষেত্রেও আমাদের কিছু বিষয় আমাদেরকে রেস্ট্রিকশন করার প্রয়োজন রয়েছে। ধর্মীয় বিষয়টিও, ধর্মীয় অনুভূতির বিষয়টিও সেই ক্ষেত্রে চিন্তা রাখতে হবে। এবং এই যে বিষয়গুলো আছে, এগুলোর কারণে কিন্তু এক নিয়ন্ত্রণের প্রশ্ন চলে আসে। কিন্তু বাকি অংশ যেটা আছে সেটা হলো যে আমাদের ইম্পোর্টার এবং এক্সপোর্টার যারা আছেন, তারা কিন্তু অবাধে কাজ করতে পারছেন,
সরকারের নিষিদ্ধ বা সীমাবদ্ধকৃত পণ্য ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাদের কোনো রেস্ট্রিকশন নেই। তো আসলে ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস আমরা যদি দেখি এটার সাথে অনেকগুলো বিভাগ জড়িত এবং এটার একটি ব্যাপক অঙ্গিক রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু চলে আসছে, কারণ ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস যে প্রসিডিওর যদি আমরা দেখি তার সাথে অনেকগুলো স্টেজ রয়েছে এবং এখন যেমন ইএসডিপিতে যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের কাছে বিষয়গুলো সহজ হয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্যরা আমরা যখন বা তারাও চেনা পর্বে চিন্তা করছে যে বা করছে যে এই খুব জটিল প্রক্রিয়া বা কি জানি কোথায় কি যেতে হবে, কোথায় ঘুরতে হবে, কতদিন ঘুরতে হবে, এই সমস্ত অনেক চিন্তা। অ্যাকচুয়ালি তারা প্রশিক্ষণ পেয়ে কিন্তু জেনে যাচ্ছে যে সহজে কিভাবে করা যায়, এবং অন্যান্য যারা আছে তারাও কিন্তু দিন দিন সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো যেগুলো জনগণের গণমুখী যে সমস্ত কার্যক্রম সরকারের এখন প্রতিটি সেক্টরে ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে এবং সেভাবেই আমরা এগিয়ে চলেছি। আজকে এই যে ইম্পোর্ট যদি আমরা দেখি তার সাথে আপনি দেখুন ট্রেড লাইসেন্সের প্রশ্ন চলে আসছে, সেজন্য লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস গুলো কাজ করছে। তারপর আপনি যদি এর সাথে যে আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা লাগছে, কারণ তিনি আয়ের উপরে ইনকাম ট্যাক্স তাকে নির্ধারণ করতে হবে। তিনি ভ্যাট সার্টিফিকেট নিচ্ছেন। তারপর আমাদের এর সাথে আমাদের এখান থেকে লাইসেন্স দেওয়া হচ্ছে বা রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। তারপর আপনি যখন মালামাল নিয়ে পরবর্তীতে আপনাকে ব্যাংকে যেতে হচ্ছে, যিনি ইম্পোর্ট করবেন তাকে এলসি ওপেন অথবা এলসি ব্যতীত আমদানির অনুমতি নিতে হচ্ছে। তারপর আপনার পোর্টে যাবেন, আপনি পোর্ট অথরিটি আছে, সেখানে কাস্টমস রয়েছে। এভাবে অনেক ডিপার্টমেন্টের কিন্তু সম্মেলন ঘটে যাচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ডিজিটালাইজেশন অটোমেশনের কাজ চলছে। এবং আমাদের যেমন আমার সিসিআইএনইতে যে আমদানি রপ্তানি অধিদপ্তরে, সেখানে কিন্তু আমরা অনলাইন সিস্টেম চালু করেছি গত বছরের 1 জুলাই থেকে। এখন অফিসে এসে কাউকে আবেদন করার প্রয়োজন নেই, বাসায় বসে আবেদন করবে এবং অনলাইনেই তিনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং আমরা সেজন্য সময় নির্ধারণ করেছি, আগে যেখানে আমাদেরকে সপ্তাহ অপেক্ষা করতে হতো, আমরা সেটাকে কমিয়ে নিয়ে এসে আমরা বলেছি যে 1 ঘন্টা 45 মিনিটে আমরা সেবা দেব। যদিও আমাদের ঢাকা রিজিয়নে আমাদের অ্যাবাউট 85% আবেদন হলো ঢাকা রিজিয়নে, সেখানে আমরা এই সেবাটি দিতে, যেহেতু হাজার হাজার আবেদনকারী, সেই ক্ষেত্রে আমাদের অল্প কিছু সময় নিচ্ছে। আর কিন্তু আমরা কিন্তু নরমাল প্রক্রিয়াতে আমরা 1 ঘন্টা 45 মিনিট উঠতে পারি। এর বাইরেও যদি আমরা আবার দেখি যে আমাদের যদি ইম্পোর্ট প্রসিডিউর দেখি আমরা দেশে, সেক্ষেত্রে আমরা দেখব যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প হাতে নেওয়া আছে, বিআরসিটি প্রকল্প, বিআরসিটি এক, এবং এর মাধ্যমে 3টি কম্পোনেন্ট কাজ করছে। এনপিআর এর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোজ বলে একটি অনলাইন সিস্টেম, যেখানে পোর্টের মালামাল আগমন, ডেলিভারি সকল তথ্য এবং বিদেশের সাথে করেসপন্ডেন্স বা ইন্টারনাল সকল ডিপার্টমেন্টগুলোর সাথে আমদানি সংক্রান্ত, রপ্তানি সংক্রান্ত তথ্যাদি এই সিঙ্গেল উইন্ডোজের মাধ্যমে হবে, এবং এটি আমরা আশা করছি যে 2023 সালে এটি চালু করা সম্ভব হবে। এর বাইরে কিন্তু আবার ল্যান্ড পোর্ট অথরিটি, তাদের মাধ্যমে আরেকটা কম্পোনেন্ট কাজ করছে, যেখানে বিভিন্ন ল্যান্ড পোর্ট গুলো ডেভেলপ করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি ল্যান্ড পোর্টের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, অবকাঠামোগত উন্নতি করা হয়েছে, এবং এর সাথে আবার সংশ্লিষ্ট কিন্তু রোডস এন্ড হাইওয়ে ডিভিশন, যে পোর্টগুলোর সাথে কানেক্টিভিটি যেসব রোডগুলো আছে সেগুলা এখন
প্রসারিত করা হচ্ছে, সেগুলো ডেভেলপমেন্ট করা হচ্ছে। পোর্টের ভারী মালামাল ক্যারি করার মতো ক্ষমতা সম্পন্ন রাস্তা তৈরি করা হচ্ছে। আর আরেকটি যে বাংলা বাণিজ্য মন্ত্রণালয়ের অংশ যেটি, অর্থাৎ এই প্রজেক্টের 3টি অংশের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় এখন ন্যাশনাল ট্রেড পোর্টাল, বাংলাদেশ ট্রেড পোর্টাল বিটিপি নাম দিয়ে যেটি করেছে, সেখানে কিন্তু ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিভাগের আমদানি রপ্তানি রিলেটেড ইনফরমেশন এবং ব্যবসা সংক্রান্ত অন্যান্য তথ্য দিয়ে একুমুলেট করছে। তো এই প্রজেক্টটি কিন্তু খুব ইফেক্টিভ একটি প্রজেক্ট কাজ করছে এবং আমরা যদি এইভাবে সবকিছু সহজে সিস্টেমে গুছিয়ে নিয়ে আসতে পারি, আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস কনসেপ্টে এই ইন্ডেক্সে আমরা যে এগিয়ে চলেছি এবং সরকার যে 2 ডিজিটে এটা নামিয়ে আনার জন্য বারবার কমিটমেন্ট দিচ্ছে এবং বিডা এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে এগিয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু সেদিকে এগিয়ে যেতে পারবো। এবং আমাদের এখানে সিসিআইএলই-তে যেটা আমরা ওএলএম চালু করার মাধ্যমে গত বছর আমরা ইন্ডেক্স যে 77 থেকে 68 এ এসেছে, 168 এ এসেছে, তার পিছনে আমাদের একটি আংশিক ভূমিকা ছিল যে রেজিস্ট্রেশন সনদ সহজে প্রাপ্তি। তো আমরা অন্যান্য বিভাগগুলো, আমাদের আরজিএসসি এখানে কাজ করছে, তারাও অটোমেশনে নিয়ে এসেছে। তো এইসব বিভাগের সম্মিলিত প্রয়াসে কিন্তু আলটিমেটলি এই টোটাল আমাদের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে প্রগ্রেস হবে। এবং তার মধ্যে যে 10টি কম্পোনেন্টের মধ্যে এই যে আমাদের জমি রেজিস্ট্রেশন বলি, যারা ইনভেস্টর আছেন তাদের জন্য জমি রেজিস্ট্রেশন বলি, বিল্ডিং এর অনুমোদন বলি, ইলেকট্রিসিটি প্রাপ্তি বলি, এই সব বিষয় কিন্তু সময় কমিয়ে আনতেছে এবং এই ক্ষেত্রে বিডা নেতৃত্ব প্রদান করে চমৎকার রোল প্লে করছে। তাছাড়া ওয়ান স্টপ সার্ভিস যেটা ওএসএস, এবং সেটার মাধ্যমে কিন্তু বিষয়গুলো সমন্বয় করা সম্ভব হচ্ছে। এবং আমরা কিন্তু ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্টে কিন্তু আমরা স্বাক্ষর করেছি এবং তার অংশ হিসেবেই কিন্তু এই আমাদের এনএসডব্লিউ বলি, ট্রেড পোর্টাল চালু বলি, এগুলো কিন্তু এই ফেসিলিটেশন এগ্রিমেন্টের সাথে সম্পর্কিত, তারই অংশ। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি এবং আপনারা জানেন যে বিশ্ব এখন রিভলিউশনকে অতিক্রম করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পথে এগিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আমরা এই অংশে, আমরা তৃতীয় বিশ্বে এখনো আমরা সেইভাবে ইকুইপড হতে পারিনি, কিন্তু আমরা যে যদি আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা আমরা নাও বলি, আমরা যে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমাদের দেশে যে সুন্দরভাবে হয়ে এগিয়ে যাচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং ডিজিটালাইজেশন বা অনলাইন ফেসিলিটি কিন্তু সেই সুযোগগুলো আমাদের এনে দিয়েছে। এভাবে আমরা এগিয়ে চলেছি। আমাদের ট্রেনার্স যারা আছেন তারা এগিয়ে যাবেন, ইয়াং জেনারেশন এগিয়ে যাবে এবং আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে একটি বিষয় কিন্তু খুবই চমৎকার, যে লেজি মানি বা আইডল মানি পড়ে থাকা কিন্তু দেশের অর্থনীতির জন্য খুবই খারাপ একটি দিক। সেক্ষেত্রে আমাদের এন্টারপ্রেনার্স এবং ইয়াং জেনারেশন এখন কিন্তু আইডল মানি ফেলে রাখার পক্ষে না। তারা এই টাকাটি, যে তাদের যা টাকা আছে বা তারা লোন নিয়ে হোক, বিভিন্নভাবে তারা যে ইনভেস্ট করছে, এটি আমাদের দেশের অর্থনীতিকে কিন্তু সচল রাখছে। কারণ আইডল মানি পড়ে থাকার চেয়ে এই টাকাটি যখন আমার ব্যবহারে থাকছে, সেই টাকাটি যখন ইনভেস্ট হচ্ছে কোনো কাজে, তখন স্বাভাবিকভাবেই তার মাধ্যমে টাকাটি হাত বদল হচ্ছে এবং কিছু বা তার কাজের জন্য
যে আহ, বিভিন্ন ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালস সরবরাহ ইত্যাদির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক মানুষ সম্পৃক্ত হচ্ছে এবং আলটিমেটলি কিন্তু টাকাটি হাত বদল করছে এবং এর মাধ্যমে কিন্তু দেশের আমরা আপনার কাছে আবার ফেরত আসবো স্যার, আপনাকে আমি কাট শর্ট ওকে, করছি। আমি আবার আপনার কাছে ফেরত আসবো থ্যাংক স্যার। ইউ ভেরি মাচ। হ্যাঁ, জি, আমি যদি একটু বিজন ভাইয়ের কাছে যেতে পারি। বিজন ভাই, we have seen in spite of different facilities and different fruitful policies taken by Bangladesh government, we are still lacking. The entrepreneurs are still lacking to access to the information firstly. Secondly, we are lacking in the aspect of having proper infrastructure, and at the same time, we lack, skilled resources. And also, we have seen that many entrepreneurs have entered into the, business, but could not, do a sustainable business because of the lack of, knowledge, lack of having, proper, knowledge about the facilities government is providing to them. And also, they lack the information about the access to funds from different ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল অর্গানাইজেশন। তো আপনার কি মনে হয় এই জায়গাগুলোতে মেন্টরিং এর বা প্রি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজিং বা পলিসি অ্যাডভাইজিং এর ক্ষেত্রে মানে কত ইম্পর্টেন্স আছে? এটা আসলে ফ্রুটফুল বা ফিউচার এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে কতখানি ইম্পর্টেন্ট রোল প্লে করে? ধন্যবাদ সঞ্জনা আপা প্রশ্নটার জন্য আর কি। বেশ কয়েকটা প্রশ্ন আমি চেষ্টা করব ছোট করে প্রত্যেকটার অ্যান্সার দিতে। আমার মনে হয় যে অনেকগুলা পার্টি আপনি যেটা বলছেন যে নলেজে গ্যাপ আছে, তারপর হচ্ছে যে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্সেস টু ইনফ্রাস্ট্রাকচারে গ্যাপ আছে, কানেক্টিভিটিতে গ্যাপ আছে, অ্যাক্সেস টু ফান্ডিং এর ক্ষেত্রে গ্যাপ আছে। এগুলো অনেক ক্ষেত্রে বাংলাদেশের জন্য ট্রু। অনেক কিছু শুরু হয়েছে, বাট আমি যদি কিছু ডেটা দিয়ে বলি, যেমন গ্লোবালি স্টার্ট আপ র্যাঙ্কিং যদি আমরা দেখি, এখানে অফকোর্স ইউএস হচ্ছে নাম্বার 1, বাট আমরা যদি আমাদের অনেকগুলো কম্পারেবল কান্ট্রি দেখি, চায়না হচ্ছে র্যাঙ্কস 14, ইন্ডিয়া 23 এবং ইন্দোনেশিয়া র্যাঙ্কস 54, সেখানে বাংলাদেশ র্যাঙ্কস 98। ডুইং বিজনেস যদি চিন্তা করি, এখানে ডেফিনেটলি একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে, কারেন্টলি ইটস অন 168। বাট যদি আমরা কম্পেয়ার করি কথার কথা ভিয়েতনামের সাথে বা ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া ইজ র্যাঙ্ক 63, ভিয়েতনাম ইজ র্যাঙ্ক সামওয়্যার অ্যারাউন্ড 70। সো এখানে আমি বলবো যে এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমে দেয়ার ইজ আ কোয়াইট আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ গ্যাপ। নাম্বার অফ স্টার্টআপসও যদি দেখি, যদি কিছু এক্সাম্পল বলি, ইন্ডিয়া হ্যাজ 50,000 প্লাস স্টার্টআপস, যেখানে বাংলাদেশ হ্যাজ অনলি 1,000 প্লাস। এবং যদি আমরা ইভেন ভিসি ফার্মও চিন্তা করি, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, বিকজ স্টার্টআপের ক্ষেত্রে উইচ ইজ লার্জ পার্ট অফ এন্টারপ্রেনারশিপ, ইন্ডিয়াতে দেয়ার আর ক্লোজ টু 700 প্লাস ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস। বাংলাদেশে এখানে জাস্ট 25 প্লাস। তার মধ্যে যদি আমি অ্যাক্টিভ কিছু নাম বলি, হয়তো বিডি ভেঞ্চার, আইডিএলসি, এখানে জামি ভাই আছে, হি ক্যান অলসো অ্যাড। বাংলাদেশ গভর্নমেন্টের একটা নতুন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, ডেড বাই টিনাপা, বাট হয়তো 5-6টার বেশি নাম বলাটা ডিফিকাল্ট হবে, যদিও 25 প্লাস 17 প্লাস অল্টারনেটিভ ফান্ডস রেজিস্টার্ড আছে আর কি। অ্যাঞ্জেল ইনভেস্টর যারা বলি, যদি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা ইনভেস্ট করে, ওইটাও আমি যদি চিন্তা করি যে ইন্ডিয়াতে দিস ইজ ক্লোজ টু 1800 প্লাস, বাংলাদেশে হার্ডলি এটা 200 প্লাস হবে। তারপর আপনি যদি অ্যাক্টিভ বলেন, হয়তো 50-60 জনের বেশি এটা পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে। কর্পোরেট ইনভেস্টর যদি আপনি চিন্তা করেন, ইন্ডিয়াতে আপনি দেখবেন যে বড় বড় যেগুলো স্টার্টআপ হচ্ছে সবগুলোতে আপনার কর্পোরেট ইনভেস্টমেন্ট আছে, আইদার গ্লোবাল অথবা লোকাল। ফর এক্সাম্পল ফ্লিপকার্টে, ফেসবুক থেকে, গুগল থেকে শুরু করে সবার ইনভেস্টমেন্ট আছে। আপনার রিলায়েন্স গ্রুপ হচ্ছে ইজ হেভিলি ইনভেস্টিং স্টার্টআপ ইকোসিস্টেম। বাংলাদেশে যদি অ্যাকচুয়াল কর্পোরেট চিন্তা করেন, লার্জ পার্ট অফ ইট ইজ অ্যাকচুয়ালি আপনার আরএমজি কোম্পানিজ, তারা হয়তো একটা দুইটা করছে, বাট ইন লার্জ কিন্তু খুব একটা কর্পোরেট স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট গ্লোবাল হোক ইয়া হোক এটা হচ্ছে না। আপনি যদি একটু ফান্ডিং ল্যান্ডস্কেপটা দেখেন, ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স স্টার্টআপে প্রায় ক্লোজ টু অ্যারাউন্ড 270 মিলিয়ন ফান্ডিং হয়েছে। এর মধ্যে জাস্ট 15 মিলিয়ন হয়েছে লোকালি, বাকিগুলো হচ্ছে গ্লোবালি হয়েছে। আর গ্লোবালি আপনি চিন্তা করেন কয়েকটা হাতে গোনা কোম্পানি, বিকাশ, পাঠাও, চালডাল, সেবা, সহজ, এদের শপআপ, এদেরকে যদি বাদ দেন দেখবেন এরাই হচ্ছে 170-180 মিলিয়ন হয়েছে। বাকি কিন্তু গ্যাপটা খুব কম। লোকালি জাস্ট 15 মিলিয়ন মানে হচ্ছে যে লোকালি সিড লেভেলে যেখানে ইনভেস্টমেন্টটা দরকার, যেটা ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে একটা মডেল ছিল টাইগার ক্যাপিটাল, স্প্রে অ্যান্ড প্রে, ইউ স্প্রে ফান্ডিং অ্যান্ড দেন প্রে, যেখান থেকে এন্টারপ্রেনারশিপ গুলো তুলে আসবে। ওই জায়গা থেকে আই থিঙ্ক ইটস স্টিল এট আ ভেরি নেসেন্ট স্টেজ।
আমি ডেফিনেটলি বলবো যে গভর্নমেন্ট হ্যাজ ডান আ লট অফ থিংস, স্পেশালি আপনার বিডা থেকে বলি, আইসিটি মিনিস্ট্রি থেকে বলি, স্টার্টআপ বাংলাদেশ থেকে বলি, আইডিয়া প্রজেক্ট থেকে বলি, এটুআই থেকে বলি, বাট স্টিল আমাদের ইকোসিস্টেমটা ইজ ভেরি নেসেন্ট স্টেজ, এবং আই থিঙ্ক স্টিল উই হ্যাভ আ লং ওয়ে টু গো। লাস্ট একটা পয়েন্টে শেষ করব, যেটা অনেকবারই আসে, আপনি যেটা বললেন যে নলেজের একটা গ্যাপ থাকে। আমাদের আসলে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজটা ইজ কোয়াইট উইক আর কি। অনেক সময় আমাদের আর&ডি ফ্যাসিলিটি যেগুলো ইউনিভার্সিটি হচ্ছে, যেগুলো পড়ানো হচ্ছে, ওগুলোর সাথে অ্যাকচুয়ালি আপনার এন্টারপ্রেনারশিপ বা স্টার্টআপের যে লেটেস্ট ট্রেন্ডগুলো আছে, এটার মধ্যে একটা বড় একটা গ্যাপ আছে। আমি যদি একটু এক্সাম্পল বলি, ফর এক্সাম্পল ইন সাউথ কোরিয়া, ওখানে ইউনিভার্সিটিতে যা ইনোভেশনস হয় ওগুলাকে নিয়ে কিন্তু আপনার কর্পোরেটে চলে যায়। বাট আমাদের এখানে কিন্তু এই গ্যাপটা আর&ডি সাইডে যেটা আছে, এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে যাওয়াটার মধ্যে একটা বেশ ভালো গ্যাপ আছে। এটা ফর এক্সাম্পল নট অনলি যেটা বলবো যে ইন্ডাস্ট্রি একাডেমি ওখানে তো আছেই, আই নো দ্যাট এটুআই যেমন আই ল্যাবের থ্রুতে ওয়াজ ডুইং সাম ফ্যান্টাস্টিক থিংস, বাট ওগুলোকেও আমি দেখছি যে ইন্ডাস্ট্রিতে ট্রান্সলেট হতে বা যেতে হচ্ছে, ইট টেক্স আ বিট অফ টাইম আর কি। তো আসলে ইন্ডাস্ট্রি একাডেমিয়া, ইন্ডাস্ট্রি আর&ডির মধ্যে যে গ্যাপটা, এইটা ব্রিজ না করলে আসলে আমাদের রাইট কাইন্ড অফ ট্যালেন্টস মার্কেটে পাওয়াটা ডিফিকাল্ট হবে। আমি হয়তো অনেকগুলো কথা বলে ফেললাম, সো আই উইল স্টপ রাইট হিয়ার and give the mic back to you, Sanjana. Sanjana মনে মিউটে আছেন। Sorry about that. So we will go back to Zami Bhai. Zami Bhai, আমরা অফলাইনে কথা বলছিলাম, you have been very busy, so we do understand that due to pandemic your workload has increased to a significant level. তো আসলে আমরা যেটা যেটা নিয়ে কথা বলতে চাই আপনার সাথে, বেসিক্যালি আমরা জানি যে এক্সশপ আসলে কাজ করছে, একটা ডিজিটাল মার্কেট প্লেস ক্রিয়েট করেছে। তো আমরা দেখি মোস্টলি এন্টারপ্রেনার্সরা আসলে, বিশেষ করে গ্রাসরুট লেভেলে এন্টারপ্রেনার্সরা এই যে জায়গাটাতে অনেক চ্যালেঞ্জ ফেস করে টু মার্কেট দেয়ার ফিনিশ গুডস অর প্রোডাক্ট। আর একদম যদি মার্জিনাল আমি প্রোডিউসার্স এর কথা বলি, to connect them with the proper manufacturers or exporters, it's very difficult. So how ActShop is working over there, and what is your policy suggestion for overcoming this challenge? Policy and the whole infrastructure and the mindset goes hand in hand. বিজন ভাই অনেকগুলো কথা বলেছেন, আমি একটু পিছন থেকে কনটেক্সটে আসি। বাংলাদেশে বিজন ভাই যে কথাটা বলেছেন, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, যে একাডেমিক্স এবং ইন্ডাস্ট্রির মধ্যে আসলে মানে দেয়ার ইজ নো কোহিসিভ লিঙ্ক। আমরা যা পড়ি এবং সেটা অনুযায়ী যেটা আমরা কাজে লাগাই, এই দুটোর মধ্যে আসলে সরাসরি কোনো লিঙ্ক নেই। Until or unless you are learning physics and then going into teaching or material sciences. এইখানে আমাদের একটা বড় কাজ করার বিষয় আছে, এবং এটা মাথায় রাখতে হবে। আজকে যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু আরো 5 বছর 10 বছর পরে ওটার আমরা এফেক্ট পাবো। সুতরাং উই ডোন্ট হ্যাভ টাইম। আমি একটু স্ট্রেস করে বলতে চাই আর কি, যে আমরা যেহেতু এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলছি, আমরা প্রান্তিক উৎপাদকদেরকে নিয়ে কথা বলছি, ওটা নিয়ে কথা বলছি। অনেকগুলো পলিসি আমাদের করা আছে, কিন্তু সেই পলিসিগুলার আমাদের ইমপ্লিমেন্টেশন নাই। এটা হচ্ছে আরেকটা জিনিস। আমি যেহেতু বিজন ভাই বেশিরভাগ জিনিসে টাচ করে ফেলছেন, আমি একটু এটা বলতে চাই। যেমন আই ওয়ার্ক ইন দ্য ই কমার্স এরিনা অ্যান্ড আই ট্রাই টু কানেক্ট উইথ দ্য প্রান্তিক যারা উৎপাদক আছেন, প্রান্তিক প্রডিউসার, এন্টারপ্রেনার আছেন। আমার কাজটা হচ্ছে ওনাদেরকে নিয়ে। তো জাস্ট একটা উদাহরণ দিই, এই যে চায়নাকে আমরা বলি যে ই কমার্সের পাওয়ার হাউস। চায়না ই কমার্সের পাওয়ার হাউস অনেক কারণে হয়েছে, কিন্তু এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল হচ্ছে গিয়ে ট্যাক্সের একটা, ডাব্লিউটিওর একটা জিনিসকে তারা কি বলবো এক্সপ্লয়েট করেছে, যেটা আমরা করি না। এটার নামটা অনেকে আপনারা শুনে থাকবেন, আমি অনেকদিন ধরে এটা বলছি। ডাব্লিউটিওর একটা অ্যাকর্ড আছে, নাম হচ্ছে ডি মিনিমিস অ্যাকর্ড। বাংলাদেশও এটার একটা আপনার সিগনেটারি। তো ডি মিনিমিস অ্যাকর্ড বলে যে আমি যদি একটা সিঙ্গেল পণ্য বাংলাদেশ থেকে অন্য একটা দেশে যদি আমি এক্সপোর্ট করি, এবং ওটার মূল্যমানটা যদি একটা নির্দিষ্ট ব্র্যাকেটের মধ্যে হয়, এত ডলারের মধ্যে হয়, তাহলে অপর কান্ট্রিতে যখন যাচ্ছে ওই কান্ট্রি ওটার উপরে কোনো ট্যাক্স নেবে না। সেম বাংলাদেশেও এই জিনিসটা ফলো করে। মজার কথাটা হচ্ছে এটা নিয়ে কোনো, বেশিরভাগ মানুষ, আমি বলবো 99% মানুষ যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা উৎপাদন এবং বিপণনের সাথে জড়িত, দে ডোন্ট নো অ্যাবাউট ইট। এবং এটাকে আমরা এটার অ্যাডভান্টেজ নিতে পারি না। চায়না থেকে আপনি যখন আলিবাবাতে একটা পণ্য কিনবেন, আলিবাবা থেকে যে পণ্যটা বাংলাদেশের মধ্যে ঢোকে, বেশিরভাগ পণ্যই আপনার ওই ডিমিনিমিস অ্যাকর্ড দিয়ে ঢোকে।
ফলে বাংলাদেশে যখন কাস্টমস এটাকে দেখে এবং ওটার মূল্যমান অনুযায়ী যখন ওটার উপরে ডিউটি দিতে যায়, তখন দেখা যায় এটা ডিউটি ফ্রি হিসেবে আসবে। এবং এই কারণেই কিন্তু ধরেন সারা বিশ্বে বিলিয়ন বিলিয়ন ডলারের এক্সপোর্ট কিন্তু করতে পেরেছে, ছোট ছোট একটা। এখন গ্রামের যে নকশি কাঁথাটা বানাচ্ছে, ওই নকশি কাঁথাটার মূল্যমান যেটা, সেটা হয়তো ডিমিনিমিস অ্যাকাউন্টে আমেরিকায় উইদাউট এনি ট্যাক্স পাঠানো যাবে। কিন্তু আজকে যদি আপনি গার্মেন্টস 5টা শার্ট যদি ডিএচএল করে পাঠাতে চান, তাহলে সেটার উপরে কিন্তু ট্যাক্স আছে। এই যে এই জ্ঞানের ট্রান্সফারটা, পলিসি হয়তো অনেক জায়গায় আছে, কিন্তু সেই পলিসিগুলোকে অ্যাকশনে কনভার্ট করার জন্য যে গ্যাপটা, যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, আমি এটার উপরে খুব জোর দিতে বলবো। আর পার্টিকুলারলি যদি আমাদের ইউনিটের প্রশ্নেই আসি, দেখেন আমরা দুইভাবে ড্রিভেন। বাংলাদেশ, আপনি জানেন যে আমাদের ওয়ার্ল্ডে অনেক রকমের ইন্ডেক্স আছে। বিজন ভাই এবং সুতোধর স্যারও বললেন যে ইওডিবি, ইজ অফ ডুইং বিজনেস, এবং ওটাতে আমরা স্লোলি আগাচ্ছি এবং এখানে আরো অনেক আগাতে হবে। কিন্তু অন্য অনেকগুলো দেশ এই ইওডিবিতে আগানোর জন্য অনেকগুলো কি বলে ইন্টারেস্টিং অ্যাপ্রোচ নিয়েছে। যে সিমিলার কিছু কিছু আরো অ্যাপ্রোচ আছে ওয়ার্ল্ডে, যেগুলাতে যদি আপনি আগান তাহলে ইওডিবিতে অটোমেটিক্যালি আগানোর একটা জায়গা তৈরি হয়েছে। 1 নাম্বার, খুব পুরানো একটা ইন্ডেক্স, এটাকে বলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা জাতিসংঘ 1990 সালে বানিয়েছিল। আমরা কিন্তু দেখেন এসডিজি বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার দিকে কিন্তু আমরা খুব তাকাচ্ছি এবং আগাচ্ছি। যদি ওখানে আপনি সাস্টেইনড একটা ডেভেলপমেন্ট রাখেন, ইওডিবির ক্ষেত্রে অনেকগুলা আপনার ডেভেলপমেন্ট হয়ে যায়। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস করেছিল, সেটা হচ্ছে ইআইপি বলে একটা ইন্ডেক্স আছে। এটা বেশিরভাগ মানুষ জানে না, কারণ আমরা একটা ডেভেলপিং কান্ট্রি। এটাকে বলা হয় এন্টারপ্রেনারশিপ ইন্ডিকেটর পারফরমেন্স বা এরকম একটা নাম আছে। এটা ওইসিডি কান্ট্রিগুলো তৈরি করেছে, ইআইপি বলে। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে সাউথ কোরিয়ার কথা আসতেছে বা আমেরিকার কথা আসতেছে, এই দেশগুলা ইআইপি ইন্ডেক্সে বাড়ার ব্যাপারে চিন্তা করে। ওখানে ওই জিনিসগুলোর উপরে স্ট্রেস দেওয়া হয় যে আমার পলিসি কি আছে, পলিসি গ্যাপ কি আছে, তাহলে এই দুইটাকে মিলানোর জন্য আমার প্রাইভেট সেক্টরে কোন জায়গায় হাত দিতে হবে। অনেকে ভিয়েতনাম, আমি আই নো ফর এ ফ্যাক্ট, আপনার জেনে থাকবেন যে এক সব থেকে আমরা ভিয়েতনামে এপিকটা অ্যাওয়ার্ড জিতে এসেছি কয়দিন আগে। তো যখন আমরা ভিয়েতনামে গেলাম, ভিয়েতনামে গিয়ে দেখতে পেলাম যে ওরা, দে আর নট এ ওইসিডি কান্ট্রি, বাট দে স্পেসিফিক্যালি লুকড অ্যাট যে ওইসিডি কান্ট্রিগুলো কিভাবে আপনার ওই 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 ইআইপি ইন্ডেক্স নিয়ে বেড়েছে। এবং এটার ফলে কিন্তু লাফ মারাটা আপনি দেখতে পাচ্ছেন। ভিয়েতনাম আজকে 70-এর ঘরে আছে, অ্যাজ ফার এজ আই নো, আই রিমেম্বার, আপনার ইজ অফ ডুইং বিজনেসে 70-এর ঘরে আছে। তো এইরকম কিছু ট্রিক আছে। আর প্রান্তিক উৎপাদকের কথা যদি বলি, বাংলাদেশে কিছু সাইলেন্ট রেভলিউশন হচ্ছে, কিন্তু সরকার অনেকভাবে চেষ্টা করছে উদ্যোক্তাদের উপরে আনার জন্য। আমার জানা কয়েকটা প্রোগ্রামের কথা বলি, ইএসডিপি ইজ ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক। ইএসডিপি যে কাজ করছে সেটা হচ্ছে উদ্যোক্তা মাইন্ডসেটটা তৈরি করে দেওয়া, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এখনো মনে আছে, আপনি বাংলা মিডিয়ামে ক্লাস 9-এ যারা কমার্স পড়ে, ক্লাস 8 বা 9-এ উদ্যোক্তা বলে একটা সাবজেক্টই আছে। তো আমারও মনে আছে, আমি কমার্স গ্রাজুয়েট ছিলাম, তো আমি টেকনোলজি ফিল্ডে আসার জন্য পরে আমি এমআইএস করেছি। কিন্তু এই যে বইটা মুখস্থ করছে, এটাকে আজকের দিনের জন্য মানে ওই মাইন্ডসেটটা তৈরি করে দিচ্ছে কিনা। তো ইএসডিপি আসলে ওই মাইন্ডসেটটা তৈরি করছে হাজার হাজার উদ্যোক্তা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে আপনার বাণিজ্য করব। এটা ই কমার্সের উপরে নির্ভর করে একটা আলাদা প্রজেক্টই নেওয়া হয়েছে, এবং ওখান থেকে আমার জানা মতো এটা এখন রিভিশন স্টেজে প্ল্যানিং এ আছে। 15,000 ই কমার্স উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছেন তারা। এবং ওখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস করা হচ্ছে। বাংলাদেশে আরেকটা যেটা ভুল, উদ্যোক্তা হওয়া মানে কিন্তু সবার সিইও হওয়া না। আমরা মানে মাইন্ডসেটের সমস্যাটাই হচ্ছে এখানে। আমি উদ্যোক্তা মানে হচ্ছে আমি একটা .com এর মালিক, মানে আমি ই কমার্স নিয়ে কথা বলছি, সরি, উদ্যোক্তা ব্যাপারটা অনেক বড়, আমি আমার স্কোপে কথা বলি। অথচ আপনি যদি ই কমার্স সেক্টরের দিকেও তাকান, তাহলে দেখবেন যে ই কমার্স সেক্টর একটা বড় ভ্যালু চেইন নিয়ে আসে। ই কমার্স সাইটটা একজন বানায়, ওটাতে মাল একজন সাপ্লাই দেয়, ওটার মাল আরেকজন ক্যারি করে, একজন পেমেন্টটা দেখে। সুতরাং এই যে সেক্টরাল, আমাকে চিন্তা করতে হবে যে কতগুলো ইন্টিগ্রেশন আছে, ভার্টিক্যাল হরাইজন্টাল ইন্টিগ্রেশন আছে, ওটার অ্যাক্টর কারা কারা, ওইখানে আমার মানে উদ্যোক্তা বৃদ্ধিটা হবে কেমন। সবাই যদি আমরা একটা কাজ করি, বিপিও সেক্টরে বাংলাদেশ অনেক বেড়েছে, কিন্তু আমি এটা উদাহরণটা বারবার দিই, বাংলাদেশের কয়টা কল সেন্টার বিদেশ থেকে টাকা নিয়ে আসে? হাতে গোনা 5টা 10টা। কিন্তু একটা সময় ছিল, আপনি যদি সরকারের পলিসির কথা চিন্তা করেন, সরকার কিন্তু পলিসি করে দিয়েছিল, হ্যাঁ, যে কল সেন্টার লাইসেন্সের দাম 5,000 টাকা। বাংলাদেশে হাজার হাজার কল সেন্টারের লাইসেন্স কিন্তু আছে,
কিন্তু ওখান থেকে হাতে গোনা আপনি ধরেন দুই 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 হাতে আপনি করে গুনে ফেলতে পারবেন যে এই কয়টা কল সেন্টার বাইরে থেকে টাকা নিয়ে আসে, অথচ হাজার হাজার কল সেন্টার কিন্তু পলিসির কারণে এসেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে কি ওই লিঙ্কেজটা, ওই যে একাডেমিয়া, ওই ক্যাপাসিটি বিল্ডিংটা যেহেতু হয় নাই, মাইন্ডসেটটা তৈরি হয় নাই, সুতরাং আমরা ভুল করছি। তো এইখানেও উদ্যোক্তার ক্ষেত্রে আমি মনে করি যে ওই মাইন্ডসেটটা খুব জরুরি, ওই স্টিগমাটাইজেশন থেকে বের করে আনা জরুরি। এটার জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরে খুব বড় করে কাজ করতে হবে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ ওয়ান অফ দ্য, আমি এখনো বলি, উইথ অল মেজর অ্যাডভান্সমেন্টস এ লট টু বি ডিজায়ার্ড। মানে ফাইন্যান্সিয়াল সেক্টরের আধুনিকায়ন এ লট টু বি ডিজায়ার্ড, এন্ড দ্যাট আধুনিকায়ন আমি টেকনোলজির পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি না, টেকনোলজিক্যালি উই আর গুড এনাফ। হাউএভার ইটস অ্যাবাউট দ্য মাইন্ডসেট। সরকার, বাংলাদেশ ব্যাংক কখনো বলে নাই যে তুমি একটা ক্ষুদ্র উদ্যোক্তাকে 50 লাখ টাকা লোন দিও না উইদাউট কোলাটেরাল। বাংলাদেশ ব্যাংকের কোনো বাধা নেই। কমার্শিয়াল ব্যাংকগুলো এখন পর্যন্ত ওই জায়গায় যাইতে পারতেছে না তাদের মাইন্ডসেট নিয়ে। তো এইগুলো নিয়ে আসলে কাজ করার অনেক জায়গা আছে। সবকিছুতেই যদি আমরা এক্সপেক্ট করি যে গভর্নমেন্টকে পলিসি অ্যান্ড লেজিসলেটিভ নিয়ে সব জায়গায় এগিয়ে আসতে হবে, কিছু ক্ষেত্রে এখানে আমার শেষ কথা হচ্ছে গিয়ে ঘুরে দেখার সুযোগ আছে যে অনেক ক্ষেত্রে লেজিসলেটিভ আছে, অনেক ক্ষেত্রে পলিসি আছে যেগুলোর আসলে সঠিক ইন্টারপ্রিটেশন এবং ব্যবহার হচ্ছে না, এবং ওখানে সিভিল সোসাইটি, দ্য এন্টারপ্রেনার কমিউনিটি এন্ড প্রাইভেট সেক্টরের সাথে একটা জায়গায় আমার মনে হয় একটা ব্রিজ তৈরি করা দেওয়া খুব জরুরি, যেখানে তারা আরো একটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারবে। বিজন ভাই কিন্তু উনার এন্ড থেকে বারবার ওই অ্যাডভোকেসির কথা বলে যাচ্ছেন, কিন্তু আমরা বিজন ভাইকে ইউজ করতে পারছি কিনা, মানে আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। তো ওই জায়গাটা কোথায়? ভিয়েতনামে দেখি যে তারা একটা আমার কথায় বারবার ভিয়েতনাম উঠে আসছে, দুঃখিত। তো ওখানে তারা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন গুলার একটা অ্যাডভোকেসি প্যানেল তৈরি করে দিয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন গুলা, মানে ধরেন এই যে যখন বাজেট রিফর্ম পাস হয় তখন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন গুলার ভেটিং ছাড়া এটা ওঠেই না। তো ওই যখন আপনি এন্টারপ্রেনারদের হাতে সার্টেন লেজিসলেটিভ বলা উচিত না, সার্টেন ডিসিশন মেকিং পাওয়ার আপনি তাদের কাছে দিয়ে দিচ্ছেন, তখন দেখা যায় যে অ্যাডভোকেসিটা কাজ করা শুরু করে। তো আমরা মনে হয় এরকম কিছু স্টেপ আমাদের নেওয়া উচিত। তাহলে এটা শুধু ম্যাক্রো লেভেলে যে আমাদের সহায়তা করবে তা না, এটা সুফল একেবারে মাইক্রো লেভেলে আমরা তখন পাওয়া শুরু করবো। সরি, আমি অনেক সময় নিয়ে নিলাম। ব্যাক টু ইউ সঞ্জনা। Thank you very much, Zami bhai. It was very intriguing listening to you. আমি যদি আবার একটু প্রণব স্যারের কাছে ফেরত যাই, স্যার আমরা গতকালকেও এরকম একটা সেশন করেছিলাম রুরাল অন্টারপ্রেনার্সদেরকে নিয়ে। তো সেখানে একটা বড় বিষয় চলে এসেছে, অ্যাক্সেস টু ফান্ডিং। তো ওনারা আসলে যেটা হয়েছে, যেহেতু ওনারা এখন আনব্যাংক পপুলেশন মোস্টলি রুরাল এরিয়াজে, তো তাদের সরকার বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা নিলে বা ইনসেন্টিভাইজ করতে চাইলেও ওনারা প্রপার ব্যাংকিং চ্যানেলের ভিতরে যেহেতু নাই, তো এই ফ্যাসিলিটি গুলো থেকে ওনারা আসলে এই পেরিফেরি থেকে ওনারা বাইরে পড়ছেন প্রত্যেকবারই। আর ডিউ টু প্যান্ডেমিক দিস রুরাল মার্জিনাল প্রডিউসার্স অর এন্টারপ্রেনার্স সাফার্ড হেভিলি। সেক্ষেত্রে সরকার কি কি প্রণোদনার ব্যবস্থা করেছে এবং সেটা একই সাথে ডিসবার্সমেন্টের কি সুযোগ সৃষ্টি করেছে, কারণ অনেকেরই ব্যাংকিং অ্যাকাউন্ট নাই বা এমএফএস এ কোনো ওয়ালেট তাদের নাই, অনেকেই স্মার্টফোন ইউজ করেন না, এবং এই ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভের কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা আপনার কাছে জানতে চাবো স্যার। ধন্যবাদ সঞ্জনা। আসলে সরকার অনেক পলিসি নিয়েছে বিভিন্ন সময়, এবং সবগুলোই কিন্তু এন্টারপ্রেনার্সদের এনকারেজ করার জন্যই করেছে। এবং পলিসি আছে, বা যে কথাটি আমাদের জামিন যে কথাটি বললেন যে আমাদের মাইন্ডসেট থাকতে হবে। আমরা দেখছি যে ব্যাংকগুলোতে যদি আপনি দেখেন যে ব্যাংকিং সেক্টরে তারা বিভিন্ন সময় খেলাপিদের বিভিন্ন ঋণ খেলাপির একটি ভীতিতে কিন্তু তারা থাকে, এবং তারা ইনভেস্ট করছেন, লোন দিচ্ছেন, এবং তারা কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বলেন বা অন্যান্য কাজে তারা কিন্তু টাকা দিয়ে যাচ্ছেন। কিন্তু তার মধ্যে যেমন ভালোভাবে ইউটিলাইজ করছে, কিন্তু কিছু খেলাপি বা কি বলবো এগুলো, যে যারা কিনা ব্যবসা বা ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য অর্থ নিয়ে সেগুলো ঠিকমতো পরিশোধ করছেন না, এই একটি ভীতি কিন্তু ব্যাংকের মধ্যে রয়েছে যে সঠিকভাবে এগুলো
যাচাই বাছাই করার ক্ষেত্রে তাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে পাশ কাটাতে পারলে হয়তোবা সেই সব প্রবলেমগুলো হবে না। এই প্রবলেমগুলো রয়ে গেছে। এখন আপনার বিভিন্ন পলিসি যেগুলো আমরা আছে সেই অনুযায়ী যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে কিন্তু যে অর্থ পাবেন মানে এন্টারপ্রেনার্সরা যে অর্থ সহায়তা পাবেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, সেগুলো তারা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নেই। এবং ওই যে ব্যবসা আমি শুরুতে যে কথা বলছি যে একটা রিস্ক থেকে যাচ্ছে, যে সকল ব্যবসা বা সকল ইন্ডাস্ট্রি সকল ইনভেস্টমেন্ট সেটা যে লাভ দেখবেই সূচনা পড়বে অথবা ব্যবসাতে লাভ লস দুটোই রয়ে গেছে, স্বাভাবিকভাবেই ব্যাংকিং সেক্টর বা আর্থিক প্রতিষ্ঠান তারাও কিন্তু এই রিস্কটি নিয়েই কিন্তু আর্থিক সহায়তা করছে। তো পলিসি আমাদের রয়ে গেছে, কিন্তু সেটির ইউটিলাইজ করার সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য উদ্যোক্তাদের মানসিকভাবে সেভাবে মাইন্ডসেট করতে হবে যে আমি টাকাটি নিব, এটি সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। তো আপনি যে কথাটি আমাকে বলেছেন যে বিভিন্ন সেক্টরে কোথায় কিভাবে কি কি প্রণোদনা দেওয়া বা সেটি দেওয়ার বিষয়, আসলে এই বিষয়ে ব্যাংকিং সেক্টর রিলেটেড আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কিত কেউ এখানে উপস্থিত থাকলে হয়তো এই বিষয়ে ডিটেল বলতে পারতেন। কিন্তু আমরা যতটুকু দেখেছি যে সরকারি বিভিন্ন পলিসি রয়ে গেছে যেখানে তাদের সহায়তা করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এবং আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো দেখি যে মানে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সবাই কিন্তু ব্যবসা বান্ধব, এবং আমরা সরকারকেও কিন্তু এখন ব্যবসা বান্ধব সরকার হিসেবে কিন্তু আমাদের আমরা বলে থাকি, এবং সকল ক্ষেত্রে কিন্তু সেভাবে সহায়তা করছে, আইন সংস্কার করছে। ব্যাংকিং সেক্টরের পলিসিগুলো কিন্তু দিন দিন সহজ করা হচ্ছে যাতে করে একজন কঠিন শর্তের মধ্যে বাধা পড়ে যাতে তাদের ব্যবসা করতে অসুবিধা না হয়, প্রতিষ্ঠান গড়ে তুলতে অসুবিধা না হয়। পলিসি কিন্তু সেভাবে পরিবর্তন হচ্ছে, প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন সাজেশনস নিয়ে সেভাবেই কিন্তু পরিবর্তনগুলো আনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে যারা নতুন উদ্যোক্তা আছে তারা এগিয়ে আসলে এবং তারা যথাযথভাবে তাদের লক্ষ্য অর্জনে এগিয়ে গেলে সরকারের বিভিন্ন পলিসিগুলো তাদের সহায়তায় করছে। এবং যদি কোথাও কোনো লেকিংস থাকে, পরিবর্তন প্রয়োজন, সেগুলো যখনই নজরে আসবে সেভাবে কিন্তু পরিবর্তন করে সেটা আরো ব্যবসা বান্ধব করা হবে, উদ্যোক্তা বান্ধব করা হবে। আমি হয়তো অতটা আপনার প্রশ্নের সরাসরি উত্তর হয়তো সেভাবে আমি দিতে পারিনি, তবে তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিজন ভাইয়ের থ্যাংক ইউ স্যার। আমি বিজন ভাইয়ের কাছে একই প্রশ্ন নিয়ে যাব, কারণ এই জায়গাটা বারবার আমাদের কাছে আমরা যখন উদ্যোক্তাদের সাথে কথা বলেছি বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, এক তো হচ্ছে নলেজ গ্যাপ আছে, আরেকটা হচ্ছে যে ফ্যাসিলিটিস গুলো আছে গভর্নমেন্ট প্রোভাইড করছে সেটা সম্পর্কেও তাদের নলেজ কম আছে। অ্যাডভোকেসির জায়গাগুলো পরিসরটা অনেক মানে বিশাল, এবং সেটা আপনি যদি বলেন ওমেন এন্টারপ্রেনারদের ক্ষেত্রে আরো বেশি, কারণ ওনারা বেসিক্যালি ইনফর্মাল ইন্ডাস্ট্রি গুলোতে কাজ করে থাকেন বা ইনফর্মাল ওয়েতে ওনারা ব্যবসায়িক ইয়ের সাথে জড়িত। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে ইনকিউবেশনের প্রয়োজনীয়তা কতখানি বা মেন্টরিং এর প্রয়োজনীয়তা কতখানি? আমি আবারও বারবার আপনার কাছে ওই একই জায়গায় আসছি, এই জায়গাটায় আপনি একটু এমফাসাইজ করবেন। একই সাথে এই যে আমাদের আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কোনো ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার নাই, তো এই ক্ষেত্রে কি করণীয়? অ্যাপার্ট ফ্রম দ্য মাইক্রো ফিন্যান্স এন্ড মাইক্রো ক্রেডিট, there is no access to finance for them and যারা মার্জিনাল যারা প্রডিউসার্স আছেন, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে একই উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন? ধন্যবাদ সঞ্জনা আপা। দুইটা পয়েন্টে যদি বলি, একটা হচ্ছে যে ইনকিউবেশন ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হচ্ছে যে ডেফিনেটলি অ্যাক্সেস টু ফাইন্যান্সের ক্ষেত্রে যদি একটু ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমটা দেখি।
ইনকিউবেশন ইনফ্রাস্ট্রাকচার আমি যদি বাইরে যদি নর্মালি দেখি যেসব কান্ট্রি সাকসেসফুল হয়েছে, এটা আমরা ভিয়েতনাম বলি, ইন্দোনেশিয়া বলি, ইন্ডিয়াতে বলি, যেমন ইন্ডিয়ার এক্সাম্পলটা যদি নিই, ওখানে ক্লোজ টু 250 প্লাস ইনকিউবেশন সেন্টার্স আছে, এবং অনেক ক্ষেত্রে ইনকিউবেশন সেন্টারগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটি কলেজের সাথে, বিকজ ওই জায়গাতেই কিন্তু আপনার আসলে আপনার একটা লম্বা সময় মানুষজন যখন আন্ডারগ্রেড করছে বা কলেজে পড়াশোনা করছে, ওই সময় কিন্তু তাদের আসলে ওই পার্টিকুলার এন্টারপ্রেনারশিপের যে ডিফারেন্ট এক্সপোজারটা হলে সবচেয়ে ভালো হয়, এবং ওখানে তারা দে গেট দ্য টাইম টু এক্সপেরিমেন্ট। আমাদের কিন্তু যদি আমাদের ইউনিভার্সিটি গুলো দেখি, আই থিঙ্ক স্টিল ইটস আ ভেরি নেসেন্ট স্টেজ। এখন কিছু কিছু শুরু হয়েছে, বাট আমাদের এফেক্টিভ হয়তো প্রোগ্রাম হয়তো এখন যদি চিন্তা করি হয়তো 20টা বা 25টা লেভেলে আছে। সো এখানে ডেফিনেটলি উই ওয়ান্ট টু ইনক্রিজ দ্য নাম্বার টু আ লট মোর কোঅর্ডিনেটেড এফোর্ট হিসাবে আর কি। কারণ ইনকিউবেশন সেন্টারও পার্ট আছে, যে কিছুটা ইনকিউবেশন হবে সিড লেভেলে, কিছুটা হবে আরেকটু পরে পোস্ট সিড, তারপর প্রি সিরিজে। সো আমাদের ওই ডিফারেন্ট পার্টগুলো হয়তো অনেক সময় মিসিং থাকে। কিছু কিছু হয়তো আপনার রিজিওনাল থাকবে, কিছু কিছু হয়তো আপনার টেকনোলজি ফোকাসড হবে, কিছু কিছু হয়তো অন্য অন্য সেক্টর লাইক এগ্রিকালচার, হেলথ, এডুকেশন ফোকাসড আর কি হবে আর কি। সেকেন্ড যদি বলি যে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা, আসলে অ্যাক্সেস টু ফাইন্যান্স যদি আমরা একটু ব্রডলি চিন্তা করি, আমাদের আসলে মার্কেটটা কিরকম। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আসলে আমাদের ডেট সাইডটা কভারেজ হয়। এখানে আপনার ব্যাংকস আছে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, ডিরেক্টলি মাইক্রো ফাইন্যান্স পড়ে না, বাট এমআরএ ইজ বিং কাইন্ড অফ বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, এবং এমআরএ এর আন্ডারে হচ্ছে আপনার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস আর কি, যারা একদম রুট লেভেলে কাজ করছে আর কি। বাট আপনি যদি প্রত্যেকটাই দেখেন, ব্যাংক বা এনবিএফআই বা এমএফআই, এদের কিন্তু অনেক ক্ষেত্রেই ফোকাসটা থাকে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের দিকে। মানে তারা হচ্ছে যে ডে টু ডে বেস যে ক্যাপিটাল 3 মাস ওভারড্রাফট ফ্যাসিলিটি, এটার উপর কিন্তু ফোকাসটা বেশি থাকে আর কি। রিস্ক ক্যাপিটাল যেটা এন্টারপ্রেনারশিপের জন্য একটু বেশি দরকার, এখানে কিন্তু আসলে তাদের ফোকাসটা কম, এবং এটা থাকা উচিত না, বিকজ তারা তো আসলে ওয়ার্কিং ক্যাপিটাল ডেপোজিটার্স মানি নিয়ে কাজ করছে। রিস্ক ক্যাপিটালটা কিন্তু মোস্টলি আসে হচ্ছে ইকুইটি সাইড থেকে, কোয়াজি ইকুইটি সাইড থেকে, যেটা হচ্ছে আপনার এসএসসির আন্ডারে আমরা যেটা বলি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আর কি, সেটা রুট লেভেলে হোক বা আরেকটু ম্যাচিউর লেভেলে হোক আর কি। সো ওই জায়গায় আমি বলবো যে বাংলাদেশ ইজ ভেরি নিউ। আমাদের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট পলিসিটা অ্যাকচুয়ালি আপনার লঞ্চ করা হয়েছিল 2015-এর জুনের দিকে, ইফ আই এম নট মিস্টেকেন, এবং ওইটা থেকে এখনো পর্যন্ত প্রায় 17টা আপনার কোম্পানি ওই লাইসেন্সটা পেয়েছে। অ্যাসেট ম্যানেজমেন্ট সাইড থেকে কিছুটা ইনভেস্টমেন্ট হয়, বাট লার্জলি তো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট দেখি যারা লাইসেন্স পেয়েছে এদের মধ্যে হয়তো একটা দুইটা কোম্পানি হয়তো লাইক আইডিএলসি, বিডি ভেঞ্চার, এরা ইজ মোর অ্যাক্টিভ, বাট লার্জলি কিন্তু লোকাল এই জায়গা থেকে ইজ নট পিপল অ্যাক্টিভ। এখানে একটা খুব ইন্টারেস্টিং ইয়া ছিল গভর্নমেন্ট সাইড থেকে, সেটা হচ্ছে যে ব্যাংকসরা কিন্তু অ্যাকচুয়ালি ক্যান ইনভেস্ট ইন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস। যদিও এটা খুবভাবে পপুলারাইজ হয়নি, বাট আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যান এক্সিলেন্ট ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট। বাট ওইটার এগেন জামি ভাই যেটা বলতেছিল, এটা আসলে আরো অ্যাপ্লিকেশনস দরকার, যাতে ব্যাংকসরা কিন্তু অ্যাকচুয়ালি যাতে এই রিস্ক ক্যাপিটালে ইনভেস্ট করতে পারে। লাস্ট পয়েন্টটা বলবো, আসলে যদি আপনি এই রুরাল লেভেলে আরো রিস্ক ক্যাপিটাল মোবিলাইজ করতে চান, এই অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ফ্লোটা আসলে আসলে বাড়াতে হবে, ছোট ছোট সিট পকেট, এবং ওইটা করার একটা বড় উপায় হচ্ছে আপনার অ্যাঞ্জেল ইনভেস্টমেন্টস, যেটাই আমি ইন্ডিয়াতে বলছিলাম যে ক্লোজ টু প্রায় 2000 অ্যাঞ্জেল ইনভেস্টার্স আছে। এবং এটার কিন্তু একটা রিজন আছে, ইন্ডিয়াতে কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টমেন্টের উপর প্রচুর আপনার ইনসেন্টিভস আছে, এটা ট্যাক্স ব্রেকস বলেন, ডিফারেন্ট ধরনের ইনসেন্টিভস বলেন, ওগুলো আছে, ডেফিনেটলি আছে। আমি বলবো যে বাংলাদেশে এখনো স্টিল মেইন স্কেল ওই ধরনের ইনভেস্টমেন্ট যেগুলোটা যাওয়াটা ডিফিকাল্ট। আমরা যখন হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালস ইনভেস্টমেন্ট চিন্তা করে, এখানে হয়তো সবাই এগ্রি করবেন, স্যার আছেন, জামি ভাই আছেন, যে আমরা ঘুরে ফিরে একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করি, রিয়েল এস্টেট, একটা জমি কিনে ফেলি, এটাই হচ্ছে আমার মেইন ইনভেস্টমেন্ট। এবং এটা ইন জেনারেল হয়তো সবাই, আমিও চিন্তা করি, আপনিও চিন্তা করেন, যারা একটু হাই নেট আছেন তারাও চিন্তা করে। এই জন্য দেখবেন যে বড় বড় কর্পোরেট যারা আছে তারা কিন্তু প্রচুর জমির মালিক, তারা কিন্তু ওইভাবে আসলে হাই নেট ইন্ডিভিজুয়াল কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টমেন্টে চিন্তা করে। বাট আপনি ইন্ডিয়াতে চিন্তা করেন, ওদের সে রতন টাটা খুব হাই নেট ইন্ডিভিজুয়াল, যারা হচ্ছে টাটা হচ্ছে অ্যাকচুয়ালি জাগোরকে কিনে ফেলেছিল, দ্যাট প্রফিটেবল, তাদের কিন্তু তার নিজস্ব একটা ফান্ড আছে। বিল গেটসের কথা চিন্তা করেন, বিল এন্ড মেলিন্ডা গেটসের নিজস্ব ফান্ড আছে, রাইট? তারা কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু নিজেদের টাকাটা হাই নেট ইন্ডিভিজুয়ালসরা কিন্তু রিস্ক ক্যাপিটাল হিসেবে স্টার্টআপ ইকোসিস্টেম বা এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমে পুট ইন করে। আমাদের কিন্তু যখন এন্টারপ্রেনাররা টাকা বানায় একটা স্টেজে যায়, আমরা গিয়ে কিন্তু একটা জমি কিনে ফেলি, একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেলি, আমরা কিন্তু কখনো রিস্ক ক্যাপিটাল হিসেবে চিন্তা করিনি। সো ওখানেও আই থিঙ্ক রাইট কাইন্ড অফ ইনসেন্টিভস হয়তো দরকার। যেমন আপনি জানেন যে কালো টাকা সাদা করার জন্য কিন্তু রিয়েল এস্টেট সবসময় দেওয়া হয়েছে আর কি, বা স্টক মার্কেটে দেওয়া হয়েছে, কিন্তু কখনো কিন্তু এন্টারপ্রেনারশিপকে ওইভাবে সাপোর্ট করার জন্য কিন্তু ওইরকম কোনো পলিসি হয়তো ছিল। এগুলো হয়তো আমাদের একটু চিন্তা করা দরকার, টেকিং লেসন্স ফ্রম ইন্ডিয়া এবং আদার কান্ট্রিজ, ওইসিডি কান্ট্রি যেটা জামি ভাই বললো।
এবং ওইটার সাথে সাথে যদি আমরা জিনিসটাকে ঠিক মতো এনাবেল করতে পারি, আই থিঙ্ক দিস ক্যান ওপেন আপ আ লট অফ রিস্ক ক্যাপিটাল। বিকজ আপনার প্রান্তিক এন্টারপ্রেনারশিপ বা যেখানে এন্টারপ্রেনার চিন্তা করেন, সেটা কিন্তু শুধু মাইক্রো ফাইন্যান্স বা ব্যাংকিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল দ্য হোয়াট আর ডিফিকাল্ট, ইউ নিড রিস্ক ক্যাপিটাল। এবং ওই রিস্ক ক্যাপিটালটা ইনসেন্টিভাইজ করাটা আমার মনে হয় দরকার আর কি। সেকেন্ড মনে হয় অনেকগুলো কথা বলে ফেললাম, আমি এখানে থামবো। থ্যাংক ইউ বিজন ভাই। আমি আবার একটু জামি ভাইয়ের কাছে আসবো। জামি ভাই, আমরা কথা বলছিলাম যে there is a significant gap between what we learn in universities and practically আমরা what we experience. তো আমার সৌভাগ্য হয়েছে ইয়াংস্টারদের নিয়ে কাজ করা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তো আমি দেখেছি ইটস নট অ্যাবাউট মাইন্ডসেট, ইটস অ্যাবাউট ইমপ্রপার ইনফরমেশন, মানে অ্যাক্সেস টু ইনফরমেশন তাদের খুব লিমিটেড। আর মানে কিছু জিনিস আছে, যেমন আপনি ই কমার্সের কথা বলছিলেন, ইটস এ ভেরি হাইপ টার্মোলজি ইন বাংলাদেশ। সবাই এখন ই কমার্সের সাথে উদ্যোক্তা হতে চায়। তো এটার সাথে রিলেটিভ যে ইনফরমেশন, তাকে নলেজ মানে গ্যাদার করতে হবে বা ইনফরমেশন গ্যাদার, এই জায়গাটা গ্যাপ রয়ে যাচ্ছে। তাতে তরুণ উদ্যোক্তাদের জন্য যারা ই কমার্স আসতে চান, তাদের জন্য আপনি কি অ্যাডভোকেট করবেন বা আপনার কি সাজেশন থাকবে? Um, I agree in a broad sense that there are information gaps and not information are not easily available. However, I will still go back to my original argument that mindset is very important on finding what information you can find. For example, just to go back to my previous example, আমি information gap উঠাই নিলাম যে anybody can apply for a call center license and the call center works like this, right? So that was the core information from the government that came. So everybody, including আমার এখনো মনে আছে, আমি মতিঝিল এজিবি কলোনিতে থাকতাম এবং এজিবি কলোনিতে আমাদের ওখানে একটা ক্যাশ অ্যান্ড ক্যারি বলে একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল আপনার ঠিক আরামবাগের মোড়ে। And I still remember at that time ওই ক্যাশ অ্যান্ড ক্যারি ডিপার্টমেন্টাল স্টোর held a call center license, so without understanding what to do. So এভরিথিং যদি আপনি এই এক্সপেকটেশন কখনো নেওয়া উচিত হবে না যে সমস্ত ইনফরমেশন সবসময় সবার সামনে থাকবে। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং ইটস বেস্ট অন ক্রিয়েটিং ইউনিফাইড ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, যেমন এটাকে আমরা বলি ন্যাশনাল পোর্টাল। আপনি এখন লক্ষ্য করে দেখবেন একটা গভর্নমেন্ট এজেন্সি নাই যেটার একটা অ্যাক্টিভ ওয়েবসাইট নাই, এবং একটা অ্যাক্টিভ গভর্নমেন্ট ওয়েবসাইট নাই যেটার ভিতরে তথ্য ঠিকমতো হালনাগাদ হয় না। ক্যাবিনেট ডিভিশন, যেটা সরকারের বিভিন্ন অর্গানাইজেশনকে ওভারসি করে, বিভিন্ন মিনিস্ট্রি, ক্যাবিনেট ডিভিশন অ্যাকচুয়ালি দেখে যে কোন কোন দপ্তরের ওয়েবসাইটে তথ্য নাই, হালনাগাদ করা হয় না, এবং সেটার উপরে জবাবদিহিতা নেওয়া হয়। তো সেখানে আমরা এগিয়েছি, আরো হয়তো এগোনোর জায়গা আছে। এন্ট্রি ব্যারিয়ার উঠিয়ে দেওয়া ইয়াং এন্টারপ্রেনারদের জন্য, তাদেরকে ই কমার্সে আসা, আমি আপনার সাথে এগ্রি করি যে ইটস এ ওভার হাইপড টার্মিনোলজি। তরুণ উদ্যোক্তাদের আসলে ই কমার্সে আসা উচিত না, তাদের উদ্যোক্তা হওয়া উচিত। সেখানে তারা ই কমার্সের সাপ্লায়ার হইতে পারে, তারা একটা নতুন স্টার্ট আপের মালিক হইতে পারে যারা ডেলিভারি লজিস্টিক নিয়ে কাজ করবে। ভ্যালু চেইন সম্বন্ধে জানতে হবে। ভ্যালু চেইন সম্বন্ধে জানার ব্যাপারে অ্যাকচুয়ালি ওই যে আপনি যেটা বললেন যে ইনকিউবেশন সেন্টার, কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার যেটা লাগে, এটার আসলে কোনো ইয়ে নাই, কি বলবো, এটার ইকুইভ্যালেন্সি নাই। There cannot be one single portal which makes you entrepreneur. There cannot be one single syllabus which makes you entrepreneur. So infrastructure লাগবে। কয়েকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আইসিটি ডিভিশনের এলআইসিটি যে প্রকল্পটা আছে, ওটার আন্ডারে এন্টারপ্রেনার তৈরি করার জন্য প্রায় লক্ষ লক্ষ ট্রেনিং দেওয়া হচ্ছে। বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন আউটসোর্সিং ইন দ্য ওয়ার্ল্ড, রাইট আফটার ইন্ডিয়া, অ্যান্ড দেন থার্ড ইজ ইউএসএ। অনেকে আমরা এটা জানি না। সুতরাং এখানে কিন্তু এই প্রোগ্রেসটা হয়েছেই ওই ক্যাপাসিটিটা ডেভেলপ করার জন্য। এখন আমি খুব কি বলবো উৎসাহিত দেখে যে বাণিজ্য মন্ত্রণালয় ওইভাবে এগিয়ে আসছে এন্টারপ্রেনার তৈরি করার জন্য অন দ্য ই কমার্স সেক্টর, এবং ওখানে ফোকাস করা হচ্ছে না যে তুমি .com কেমনে বানাবো, ওখানে ফোকাস করা হচ্ছে যে হুইচ ভ্যালু চেইন ইউ লুক আফটার, এবং কোন ভ্যালু চেইনে আপনি যাবেন। মাফ করবেন, মহিলা বিষয়ক মন্ত্রণালয় জয়িতা বলে একটা আপনার একটা ইউনিট আছে, এবং সেই জয়িতা থেকে কিন্তু মহিলা উদ্যোক্তাদেরকে ঠিক ওইভাবে এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের জন্য আলাদা করে চেষ্টা করা হচ্ছে, এবং ওখানে 50 কোটি টাকার একটা সিড ফান্ড নেওয়া হয়েছে একদম প্রান্তিক মহিলা উদ্যোক্তাদেরকে যেন ইনভেস্টমেন্ট করা যায়। বিসিক থেকে, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন থেকে প্রায় 77,000 সিএমএসএমই, কটেজ অ্যান্ড
মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রেনারদেরকে এরকম ফাইন্যান্স এবং ট্রেনিং দেওয়ার জন্য আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে। এসএমই ফাউন্ডেশন প্রায় 4,500 উদ্যোক্তাদের জন্য চেষ্টা করছে। এরকম গভর্নমেন্টের বিভিন্ন আর্ম থেকে কিন্তু এগুলো সব নতুন নতুন উদ্যোগ, গত 1-1.5 বছরে নেওয়া উদ্যোগ। আমি বিশ্বাস করি যে আগামী 2 বছরের ভিতরে একটা সি চেঞ্জ উইল সি অন দা প্রান্তিক লেভেলে যারা এখানে আসবে। একটা জাস্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কনভেনশনাল ব্যাংক, আমি জানি সময়ের এখানে প্রায় শেষ আমাদের। কনভেনশনাল ব্যাংক কিন্তু সরকার, বাংলাদেশ ব্যাংক সারাক্ষণ কিন্তু তাদেরকে পুশ করছিল, যে বিজন ভাই কিন্তু বলেছেন যে এমএফআই কোথায় বসে আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কোথায় বসে আছে, কোন জায়গায় কনভেনশনাল ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোথায় বসে আছে। তো জাস্ট উদাহরণ দিয়ে একটা পলিসি ডাইরেক্টিভ কিভাবে চেঞ্জ করে। বাংলাদেশ ব্যাংক সবসময় ব্যাংকগুলোকে বলছে যে নতুন যদি তুমি ব্রাঞ্চ খোলো, তাহলে প্রতি 2টা নতুন ব্রাঞ্চ খুলতে গেলে এরকম একটা পলিসি ছিল 5 বছর আগে, একটা হইতে হবে রুরাল এলাকায় যেখানে আর কোনো ব্রাঞ্চ নাই। কিন্তু এটার ফলে কি হইলো, নতুন যে ব্যাংকগুলো আসছে তারা ব্রাঞ্চই খোলে না, তারা ওই যে ব্রাঞ্চগুলো আছে ওটার মধ্যে নিয়ে বসে থাকে, তারা গ্রামে যাবে না, ওখানে গিয়ে ব্যবসা হয় না। অথচ আপনি এমন গ্রাম দেখবেন যে গ্রামে এতই বেশি আপনার সবজি উৎপন্ন হয়, কোটি কোটি টাকা সবজি উৎপন্ন হয়, ওখানে একটা ব্যাংক নেই, তাদের ব্যাংকিং দরকার। তো বাংলাদেশ ব্যাংক ওভাবে করে কিছু করতে পারলো না। তো একটা সিঙ্গেল পলিসি ছিল যে ঠিক আছে তোমার ব্যাংক খুলতে হবে না, তুমি ওটাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজি মডেল, এটা দুনিয়ার বেশিরভাগ দেশে নাই, বাংলাদেশে এটা পাইওনিয়ার, সেটাকে বলা হয় এজেন্ট ব্যাংকিং, আপনার এটার নাম শুনেছেন। এখন বাংলাদেশে আমার জানা মতে 6,000-এর উপরে এজেন্ট ব্যাংক আছে। এরা কিন্তু ব্যাংক, দে ক্যান ডু এভরিথিং। ধরেন আপনি ব্যাংক এশিয়ার একটা এজেন্ট ব্যাংক, এটা একটা কিন্তু উদ্যোক্তা, এটা নতুন এন্টারপ্রেনারশিপ শুরু করেছে, আই উইল বিকাম অ্যান এজেন্ট অফ এ ব্যাংক, আমি ব্যাংকের সাইনবোর্ড দিব, আমিও চেক ইস্যু করতে পারবো, ডিপোজিট নিতে পারবো, সব করতে পারবো, লোনও দিতে পারবো। এটুআই তখন এটার সাথে যুক্ত হলো, এবং এটুআই এর যে ডিজিটাল সেন্টার নেটওয়ার্ক আছে, ওই ডিজিটাল সেন্টার নেটওয়ার্কে প্রায় 3,500 এজেন্ট ব্যাংক বা 4,000-এর কাছাকাছি এজেন্ট ব্যাংক আছে, এবং সারা বাংলাদেশে 5-6 হাজারের মতো এজেন্ট ব্যাংক আছে। ইট মেড এ লট অফ ডিফারেন্স। যে ওই যে ব্যাংকিং ফর দ্য পোর, সরকার কিন্তু বলেছে যে কৃষকের জন্য 10 টাকার অ্যাকাউন্ট, কয়টা কৃষককে আপনি জিজ্ঞেস করে দেখেন যে তোমার 10 টাকার অ্যাকাউন্ট আছে কিনা, আছে, অ্যাকাউন্ট আছে, ইউজ করেন। তো ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে কানেক্টিভিটির জায়গা আছে। বিজন ভাইয়ের প্রতি আমার একটা অনুরোধ, যে ডেটা দিয়েও অ্যাডভোকেসি হয়। বিজন ভাই, এমএফআই থেকে এন্টারপ্রেনারশিপে যেই কি বলবো ইয়েটা যায়, যে ক্রেডিটটা যায়, এটা রিটার্ন রেট অনেক ভালো, ফ্যান্টাস্টিক রিটার্ন রেট, অথচ এটার ইন্টারেস্ট রেট হচ্ছে সবচেয়ে হাই। অথচ রেট অফ রিটার্ন অন বিগ ইনভেস্টমেন্টস ফর কি বলবো কনভেনশনাল ব্যাংক ইজ মাচ লোয়ার দেন দ্যাট, এবং ওখানেও কিন্তু রিস্ক অনেক বেশি হাই। হ্যাঁ, তো এই দুইটার কোরিলেটিভ ডেটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না, যে এমএফআইতে কেন এটা ভালো। এখানে সবাই হাইপোথেটিক্যাল একাডেমিক কথা বলেন, হিউম্যান ডেভেলপমেন্টের সাথে মিলিয়ে বলেন, কিন্তু ফ্রম এন এন্টারপ্রেনারশিপ স্ট্যান্ড পয়েন্ট, এই যে এমএফআই এত হাজার কোটি টাকা, পিকেএসএফ, আপনাদের অনুষ্ঠানে পিকেএসএফ এর চেয়ারম্যান এসেছিলেন গতকাল। পিকেএসএফ ইজ এ পাইওনিয়ারিং অর্গানাইজেশন ইন বাংলাদেশ ইন ডুইং দিস। এই যে ডেটা, যে এমএফআই যখন টাকা দেয় 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 10,000 টাকা, তখন 10,000 টাকা ফেরত আসে, ওইটা 25%, 30% ইন্টারেস্ট দিয়ে ফেরত আসে। কিন্তু আমি যখন 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি টাকা দিই, 8%, 9% ইন্টারেস্ট রেটে, ওইটা ফেরত আসে না, ফেরত আসে কম। বা আমি যখন 50 কোটি টাকা দিই, ওটা ফেরত আসে কম। তাহলে কেন ব্যাংক আরো এনকারেজ হচ্ছে না যে আমিও তাইলে 1 লক্ষ টাকার কি বলবো ক্রেডিট দেবো, আমিও প্রান্তিক লেভেলে 1 লক্ষ টাকা কেটে, আমার কোলাটেরাল লাগবে না, কিছু লাগবে না, কারণ ওটা রেট অফ রিটার্ন ইজ মাচ হায়ার, 99%, 95% হয়। এইটাতে কেন হচ্ছে না, এটা নিয়ে আমার মনে হয় একটা একাডেমিক স্টাডি খুব জরুরি, এবং সেটা পাবলিশ করা খুব জরুরি। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন ফ্রম মাই পজিশন, আই উইল হেল্প ইন এনি ওয়ে আই ক্যান ইন ডুইং দিস। আজকের আপনার অনুষ্ঠানের মাধ্যমে সঞ্জনা আপু, আমি একটা ওপেন কোয়েশ্চেন আর কি প্যানেলিস্টদের কাছে রাখলাম। ধন্যবাদ, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সময় একেবারেই স্বল্প, তো আপনাদের সবার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি। আশা করি আমাদের তরুণ উদ্যোক্তারা এটা কাজে লাগাবে, তারা তাদের সামনে এগিয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম এন্ড সাজেশন। আমরা কিছু পলিসিগত যদি কোনো চেঞ্জেস লাগে বা কোনো সাজেস্টিভ কিছু থাকে, আমরা অবশ্যই রিলেটিভ ডিপার্টমেন্টে এটা আমরা পাঠিয়ে দেবে মাইনাস অফ মিটিং।
আর আপনারা যারা শুনছেন অডিয়েন্স, তাদের থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ সেন্ড আস, আমরা প্যারাডিস্টের কাছ থেকে প্রপার অ্যান্সার নিয়ে আসবো, হয়তো বা এই অনুষ্ঠানের মাধ্যমে না, বাট রিটেন আকারে বা কোনোভাবে কমিউনিকেশন করে আমরা নিয়ে আসবো। তো আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংযুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল, শুভ বাংলাদেশ।